আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চারিদিকে এখন একটাই প্রশ্ন, ভারতীয় সেনা গোয়েন্দা দল হঠাৎ ঢাকায় কেন? সেই সঙ্গে আরেকটা ভয়ঙ্কর কৌতূহল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এখন সত্যিই কোণঠাসা? সেনাপ্রধানকে ঘিরে কেন তৈরি হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা, চাপ, এমনকি সন্দেহ? দেশের রাজনীতি কিছুটা টালমাটাল, কিছুটা উত্তপ্ত, তেমনি সেনানিবাসেও বিরাজ করছে চাপা উত্তেজনা, অস্থিরতা। মানুষ কেন বলছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষটির নাম জেনারেল ওয়াকারুজ্জামান? শেখ হাসিনার দেশ ত্যাগের পর তার উপরেই তো বেশি ভরসা করেছিলেন বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, শুনলেন সূচনাটুকু। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই এর 4 সদস্যের একটি দল এই মুহূর্তে ঢাকায়। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল কুন্দন কুমার সিং। জানা গেছে এটি কোনো রুটিন সফর নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম, প্রায় 14 মাস পরে ভারতীয় কোনো সেনা গোয়েন্দা দল বাংলাদেশ সফরে এলো। জানা গেছে তারা আলাদাভাবে দেখা করবে বা দেখা করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, বিমান বাহিনী, ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং পদাতিক ডিভিশনের সঙ্গে, মানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। আরো গুরুত্বপূর্ণ, তাদের কক্সবাজার সফরের পরিকল্পনা রয়েছে। কক্সবাজার মানে রামু, রামু মানে 10 ডিভিশন। জানেন কত গুরুত্বপূর্ণ এই 10 ডিভিশনটি, এটি তারা ঘুরে দেখতে চায়। প্রশ্ন হলো, এই সফরের উদ্দেশ্য কি? বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বুঝতে এসেছে তারা, নাকি রাখাইন রাজ্য থেকে মানবিক করিডোর যে দেওয়ার যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের যৌথ পরিকল্পনা, এর সঙ্গে কোনো যোগ আছে এই সফরের? মনে রাখবেন, রাখাইন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে নীরব উত্তেজনা বাড়ছে। আপনারা জানেন নিশ্চয়ই, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নতুন করে স্পর্শকাতর হয়ে উঠেছে। ঠিক তখনই ভারতীয় গোয়েন্দা সেনাদলের সফর, যা শুধু নিরাপত্তা নয়, একটি বিশেষ কূটনৈতিক বার্তাও দিচ্ছে বলে মনে করছেন অনেকে। একই সময়ে আমাদের সেনাবাহিনীর ভেতরেও চলছে অস্বস্তির ঢেউ, যেটি শুরুতে আমি বললাম, এক ধরনের অস্থিরতা, এক ধরনের চাপা উত্তেজনা। 25 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেফতারি পরোয়ানা, এটি জারির পর আইসিটি এবং সেনাবাহিনীর মধ্যে যে একটি টানাপোড়েন, এটি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। একদিকে সেনাবাহিনী বলছে তারা ন্যায় বিচারের পক্ষে আছে, অন্যদিকে অভিযুক্তদের তারা নিজেদের হেফাজতে রেখেছে, যা মানে আদালতের চোখে সম্পূর্ণ আইনি নয়। ফলে সেনানিবাসে অসন্তোষ, বিভ্রান্তি, গুজব সবই বাড়ছে। এমন প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারুজ্জামান কি করছেন? সূত্র বলছে তিনি এই মুহূর্তে কঠিন দ্বিধার মধ্যে আছেন। একদিকে ইউনুস প্রশাসনের প্রতি তার নীরব সমর্থন, অন্যদিকে তার বাহিনীর ভিতরে ক্রমবর্ধমান অসন্তোষ। কোনটাকে কিভাবে সামাল দেবেন তিনি? গত 14 মাস ধরে তিনি তো চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখতে, ইউনুসকে, উপদেষ্টাদের, জামাতকে, এমনকি তরুণ ছাত্র নেতাদেরও। তাদের কোনো কথাই তিনি কোনো রিয়াকশন দেননি। সেনানিবাসের ইট খুলে নিয়ে যাবে, তার ভুড়ি নিয়ে অনেক কটু মন্তব্য করেছে, তিনি কিন্তু এগুলোকে একেবারেই স্বাভাবিকভাবে নরম মনে মেনে নিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আসলে এসবের ফলাফল যে উল্টো হচ্ছে, এটি এখন হয়তো বোঝা যাচ্ছে। জেনারেল ওয়াকারের এই নরম মনোভাব সেনাবাহিনীর ভেতরেও ক্ষোভ তৈরি করেছে। অনেকে এখন প্রকাশ্যেই বলছেন আমাদের সেনাপ্রধান দুর্বল, বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবিত। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। এর মধ্যেই ভারতীয় সেনা গোয়েন্দা দলের আগমন তাকে আরো চাপের মধ্যে ফেলেছে। এই দল অনেকের সঙ্গে বৈঠক করবে এটি বলা হলেও সেনা প্রধানের সঙ্গে তাদের নাকি কোনো বৈঠক হবে না বা দেখা হবে না। এখন তারা দেখা করতে চেয়েছে কিনা বা ওয়াকার দেখা করতে চেয়েছেন কিনা, বিশেষ কোনো মহলের কারণে দেখা করতে পারছেন না কিনা, এমন কোনো চাপ আছে কিনা সেটি বলতে পারবো না, তবে দেখা হচ্ছে না এমনটি জানা গেছে। তার মানে কি? তার মানে এতটাই চাপে আছেন জেনারেল ওয়াকার, অর্থাৎ অনেকটাই কোণঠাসা। এমনিতেই গত 13-14 মাস ধরে দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল।
সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটা ভালো সম্পর্ক ছিল, সেটিও শীতল বলে জানি অনেকদিন ধরে। আমরা জানি অতি সম্প্রতি জেনারেল ওয়াকার কলকাতা এবং দিল্লিতে মোট 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননি, তার যাবার কথা ছিল। যার ব্যাখ্যা হয়তো তিনি দিয়েছেন, সেটি হয়তো ভারত ভালোভাবে নেয়নি, কারণ ভারতের আগ্রহ দেখে ধারণা করা হয় যে ভারত হয়তো জেনারেল ওয়াকারকেই চেয়েছিল, হয়তো তাদের কোনো সলা পরামর্শ থাকতে পারে, হতে পারে। এদিকে ইউনূস প্রশাসনের সঙ্গেও ভারতের সম্পর্ক এখনো কৌশলগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আম এবং ইলিশ কূটনীতি দিয়ে প্রফেসর ইউনূস যতই চেষ্টা করুন না কেন, পরিবেশ কিন্তু দুই দেশের মধ্যে তিনি উষ্ণ করতে পারেননি। মাঝে মাঝে আবার তিনি উটকো মন্তব্য করে বসেন, তারপরে এটি আবার পুরোপুরি উল্টে যায়। তো বলা হচ্ছে যে ওয়াশিংটনের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠতা যতটা বাড়ছে, দিল্লি ইউনূস থেকে ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনা গোয়েন্দা দলের ঢাকা সফর হয়তো একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, তা হলো ভারত এখন পরিস্থিতি সরেজমিনে বুঝতে চায়। সরাসরি সরকারের কথায় বা কোনো কূটনৈতিক বার্তায় তারা আর আস্থা রাখতে চাইছে না। এটা যদি সত্যি হয়, তাহলে এই সফরকে বলতে হবে একটা সিগন্যাল চেক। বাংলাদেশ সেনাবাহিনী কতটা স্থিতিশীল, এখানে ওয়াকারের নিয়ন্ত্রণ কতটা কার্যকর, কতটা সুসংহত, আর ইউনূস প্রশাসন কতটা কার্যকর, কতটা সক্ষম, কতটা টিকবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এসেছে এই গোয়েন্দা দল, এটি অনেকে মনে করছেন। জেনারেল ওয়াকারের 14 অক্টোবরের সৌদি সফর বাতিল হওয়ার খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা আমাদের এক কন্টেন্টে বলেছি। অনেকে বলছেন এই সফরটি আসলে বাতিল হয়নি, আসলে বাধ্য হয়েছেন তিনি বাতিল করতে, কারণ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় বিদেশ সফর মানে নতুন করে নিজেকে আরো বিতর্কের মুখে বা চাপের মধ্যে ফেলা। বলা হয়েছে এটি স্থগিত, এটি হয়তো পরে অ্যামিকেবল বা সন্তোষজনক কোনো সময় মিললে তখন হয়তো তিনি যাবেন। সেই সময়টি কবে, যখন আসবে আমরা বুঝতে পারবো। আবার রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইউনূস প্রশাসনের ভেতরেও নানান হিসাব নিকাশ চলছে বলে মনে হচ্ছে। বিশেষ করে কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে জামাতের অভিযোগ, বিএনপির অভিযোগ, এমনকি এনসিপির অভিযোগ, এসব অভিযোগের কোনো পরিষ্কার জবাব কিন্তু মিলছে না কারো কাছ থেকেই। ঠিক আছে, এতদিন ইউনূস ছিলেন না, তিনি তো এসেছেন আজকে, দেখা যাক তিনি কি পদক্ষেপ নেন। তবে সরকারের ভেতরে বিভিন্ন জায়গায় যে ফাটল রয়েছে এটি কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ। এখন সবকিছুর ঊর্ধ্বে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। এ নিয়ে পরামর্শদাতা পরিষদের মধ্যেও বিভক্তি, মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও বিভক্তি। একদল বলছে, এক পক্ষ বলছে ফেব্রুয়ারিতে ভোট দিয়ে দিন, আমরা বাড়ি ঘরে চলে যাই। অন্য পক্ষ মনে করছে বা বলছে পরিস্থিতি পরিপক্ক নয়, মানে নির্বাচনটা এখন নয়। এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন দিকে ঝুঁকবেন? আসলে ঝুঁকবেন বলছি, এটির আগে বোঝা দরকার তার নিজের অবস্থানই বা কতটা সুসংহত। যদিও তিনি বলে রেখেছেন নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করবে তার বাহিনী, ইউনূস প্রশাসনকে সহায়তা করবে, কিন্তু সেই বাহিনী এখন যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, যে ভয় ভীতির মধ্যে তারা রয়েছে, আস্থাহীনতার মধ্যে রয়েছে, আগামী নির্বাচন নিয়ে না আবার সংশয় দেখা দেয়, এটি কিন্তু এখন একটা টেনশনের কারণ হয়েছে। আরেকটা খবর, কেউ হয়তো বলবেন গুজব, তবু আমি শেয়ার করি। শেখ হাসিনা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, তিনি দিল্লিতে আছেন, সেখান থেকে তিনি দেশের বাইরে যাবেন। তার পাসপোর্ট নেই, কিন্তু একটা বিশেষ কার্ড বা এমন কিছু ডকুমেন্ট দিয়েছে যেটা ভারত সরকার তাকে দিয়েছে অনেক আগে, যেটি নিয়ে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারেন। এখন তিনি একটা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, বলা হচ্ছে প্রায় 7 দিন বা 8 দিনের মতোই সফরটি তার হবে। এবং এটি যে সত্যি হলে এই খবর ইউনূস সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। জানা গেছে শেখ হাসিনা এই সফরে সুইজারল্যান্ড যেতে পারেন, ফিনল্যান্ড যেতে পারেন, আরব আমিরাত যেতে পারেন এবং রাশিয়া সফর করতে পারেন। আরো 2-1টি দেশের কথাও বলা হয়েছে, তবে নিশ্চিত নয় এখনো। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন পুনঃস্থাপন। কানেকশন তো আছে, 16 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন, অনেক দেশের সঙ্গে তার সম্পর্ক আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলুন, রাশিয়ার প্রেসিডেন্ট বলুন, অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এটিকে তিনি পুনঃস্থাপন করতে চান এবং তিনি তার বৈধতা ফিরে পাওয়ার চেষ্টা করতে চান। কারণ তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি,
তিনি এখনো প্রধানমন্ত্রী। ইউনূস সরকারকে, প্রফেসর ইউনূসকে অবৈধ দখলদার হিসেবে বলছেন। তার যে সমস্ত অডিও বার্তা আমরা শুনতে পাই সেসব জায়গায় তিনি এইসব কথা বলছেন। এসবের প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই সফর যদি সফল হয়, তিনি যদি যান এবং তিনি যদি সাক্ষাৎ করেন, এর একটা ইতিবাচক ফল কিন্তু আসবে, যেটা আওয়ামী লীগের অনুকূলে যাবে, শেখ হাসিনার পক্ষে যাবে। তাহলে ওয়াকার এবং ইউনূস প্রশাসনের জন্য এটা হতে যাচ্ছে একটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। শেষ করব, তার আগে রিভিশন দিতে চাই। প্রশ্ন ওই একটাই, ভারতীয় সেনা গোয়েন্দা দল ঢাকায় কেন? তারা আসলে কাকে খুঁজছে, ইউনূসকে না ওয়াকারকে? অর্থাৎ কার কাছে পৌঁছাতে চায়, কার হৃদয়ের কাছে পৌঁছাতে চায় এই গোয়েন্দা দল? আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন দিনভর শুনলাম, তার পরিষ্কার জবাব কে দেবে? সত্যি কি জেনারেল ওয়াকার একা হয়ে পড়েছেন, কোণঠাসা হয়ে পড়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর আসলে আমাদের সকলের জানা দরকার, কারণ অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই ভেঙে যেতে পারে পুরো কাঠামো। সেনাবাহিনীর ভেতরে আস্থাহীনতা, দ্বিধা, সংশয় এবং ক্ষোভ এবং বাইরের কূটনৈতিক চাপ সব একসাথে যদি বিস্ফোরিত হয়, তাহলে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সময়ের কেন্দ্রে কে থাকবেন বলা মুশকিল। তবে প্রশ্নটা হচ্ছে এরকম যে তখন কি একা হয়ে পড়া জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন এই সময়ের কেন্দ্রে, নাকি অন্য কেউ? বলতে পারছি না, অপেক্ষা করুন, সবই বুঝতে পারবো আমরা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে চীনকে নিয়ে মহাবিপাকে ডোনাল্ড ট্রাম্প। ভারতকে পাশে চায়, ভারত কি চায়, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছে। বিরল খনিজকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের সংঘাত এবার চরম আকার নিল। চীনের উপর শুল্কের খাড়া চালানোর পাশাপাশি এই লড়াইয়ে ভারতকে পাশে চাইল আমেরিকা। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানালেন, বিশ্বজুড়ে বিরল খনিজের উপর চীনা আধিপত্য শেষ করতে ভারত সহ গোটা ইউরোপের সমর্থন চায়। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, চীনের তরফে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বিরাট ধাক্কা। এই লড়াই চীন বনাম সমগ্র বিশ্বের। রপ্তানি নিয়ন্ত্রণ আগামী মাস থেকে কার্যকর করতে চলেছে চীন। আমরা জানি না কেন এই পদক্ষেপ নিচ্ছে তারা, তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি আমরা। ট্রাম্পের এই সহকর্মী আরো জানান, আমেরিকা চীনকে কোনোভাবেই এই বিরল খনিজকে অস্ত্রে পরিণত করতে দেবে না। ওরা বিশ্বের সমস্ত সরবরাহ শৃঙ্খলের উপর বন্দুক টেনে ধরছে। আমেরিকা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে তা জানতে চাওয়া হলে চীনের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকা ইতিমধ্যে ভারত, ইউরোপ ও এশিয়া দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই লড়াইয়ে সকলকে পাশে চাইছে আমেরিকা। উল্লেখ্য, বিরল খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 9 অক্টোবর চীনের তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী 0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারকে অনুমতি নিতে হবে। বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। নতুন কিছু খনিজও যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়। এতেই বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো এই বিরল খনিজ, এবং এই বিরল খনিজের 90% চীনের নিয়ন্ত্রণে। প্রযুক্তি ক্ষেত্রে এই খনিজ ছাড়া কল্পনাই করা যায় না। অত্যাধুনিক সামরিক অস্ত্রের মূল ভিত্তি এই খনিজ। এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে ব্রাজিলের রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন। তৃতীয় স্থানে রয়েছে ভারতে 6.9 মিলিয়ন মেট্রিক টন। তবে চীন বিশ্বের 70% বিরল খনিজ খনন এবং 90%-এর বেশি
প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় চীনকে শিক্ষা দিতে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। বৃহস্পতিবার চীন বিরল খনিজ রপ্তানির উপর এক প্রকার নিয়ন্ত্রণ আরোপ করল। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করল। সব মিলিয়ে আগামী 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হলে 130% শুল্ক দিতে হবে। ট্রাম্প বলেন, চীনের মনোভাব অত্যন্ত আক্রমণাত্মক। আমেরিকা তার শিল্পকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে কয়েক ঘন্টা পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট শির দিনটি খারাপ কেটেছে। আমরা চীনকে আঘাত করতে চাই না, আমরা তাকে সাহায্য করতে চাই। বেসেন্টো বলেন, বেজিং এর এই পদক্ষেপ কোনোভাবে শক্তি প্রদর্শন নয়, অত্যন্ত দুর্বলতার লক্ষণ। সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে এবং উত্তেজনা কমাতে যা যা করা দরকার আমেরিকা তা করবে। চীনের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠতম ব্যক্তি এবং ভারতে আগামী রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোরকে গত 9 অক্টোবর ভারতে পাঠিয়েছিলেন এবং তিনি 6 দিনের সফর করে ইতিমধ্যে চলে গেছেন। এবং সার্জিও গোর ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে। গত 11 অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন। ভারতে হওয়া তাদের প্রথম এ বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়েও কথা হয়েছে বলেছেন গোর। দুর্লভ খনিজ কিন্তু কথায় কথায় আসছে এবং এই দুর্লভ খনিজের পৃথিবীর 90% খনিজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে। নিজেরা 70% উৎপাদন করে, এর বাইরে আরো 20% মিয়ানমারে এখানে ওখানে যে খনিজ উৎপাদন হয় সেই উৎপাদনেরও নিয়ন্ত্রণ চীনের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে বিভিন্নভাবে সাইজ করতে চাইছে এবং সাইজ করতে গিয়ে নিজেরাই সাইজ হয়ে যাবার উপক্রম। এই জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে গেছে, ভারতকে পাশে চায়, ইউরোপকে পাশে চায়। কিন্তু ভারতকে পাশে চাইছে, ভারত কি চাইছে? ভারত নিশ্চয়ই ভারতের উপর যে বাণিজ্য শুল্ক চাপিয়ে রাখা হয়েছে সেই শুল্ক মুক্ত হতে চাইছে, প্রতিযোগিতামূলক শুল্কে আসতে চাইছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে তৎপরতা আছে সেই তৎপরতা থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে শর্ত দেবে ভারত। কেউ কেউ বলছেন সার্জিও গোরকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন পাঠালেন? চীনের খবরদারিটাকে একসাথে মোকাবেলা করার জন্য এবং ভারতের সাথে বাণিজ্য শুল্ক যে সেই শুল্কটা সমাধান বিষয়ে আলাপ করার জন্য। প্রতিরক্ষা এবং দুর্লভ খনিজ নিয়ে আলাপ হয়েছে। প্রতিরক্ষা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ভারতের প্রতিরক্ষায় বিশেষ করে দুটো সীমান্ত দেশ, একটি পাকিস্তান আর একটি বাংলাদেশ। সার্জিও গোরের সঙ্গে কি বাংলাদেশ বিষয়ে আলাপ হয়েছে? ডোনাল্ড ট্রাম্প কি সার্জিও গোরকে বাংলাদেশ বিষয়ে আলাপ করতেও কি পাঠিয়েছেন? কেউ কেউ বলছেন যে ভারতকে মোটামুটি একটা নিশ্চয়তা দেওয়া হয়ে থাকতে পারে এই সার্জিও গোরের মাধ্যমে যে আমরা তোমাদের পূর্ব সীমান্তে আমরা তেমন কিছু করব না, আমার কোনো খবরদারি থাকবে না। আর ভারত কি চাইবে? ভারত কি পশ্চিম সীমান্ত বিপদগ্রস্ত? পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ। এই বাংলাদেশে মার্কিন তৎপরতা এবং একই সাথে মার্কিন তৎপরতা মানে সেখানে পাকিস্তানি তৎপরতাও আছে। ভারত কি চাইবে না যে পাকিস্তানি তৎপরতা মুক্ত হোক? সেই চাওয়া থেকে ভারতের কাছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা চাইতে আসে যে চীনকে ধরতে হবে,
চীন যে এই যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা পালন করছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থায় যেতে হবে, কিংবা ভারতকে দিয়ে চীনকে বোঝাতে হবে। সেই বোঝাতে হলে ভারত যদি শর্ত দিয়ে দেয় যে তোমরা পূর্ব সীমান্ত ছেড়ে চলে যাও, তাহলে অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সীমান্ত, দ্যাট মিনস বাংলাদেশ নিয়ে খবরদারি, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা যদি বিশেষ কিছু থাকে, সেই পরিকল্পনা নিয়েও পিছু হটতে হবে বলেই ওয়াকিবহাল মহল মনে করছেন। ভারত মাস্ট, নানা আলাপ আলোচনা থাকলেও প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, বিরল খনিজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ থাকলেও বাংলাদেশ নিয়ে যে খুব বড় ধরনের একটা শর্ত দেবে, সেটি মনে হয় বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ এই যে ক্রান্তিকালে পড়ে যে আছে, এই ক্রান্তিকাল আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমেই এই ক্রান্তিকাল অতিক্রম করবে বলে সামগ্রিকভাবে বিশ্বাস করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।